দৈনিক সময় মানব টিভির পক্ষ থেকে আমি সাইদ চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অতিথি সুদূর আমেরিকা থেকে বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব GM নওশাদ। প্রিন্স ভাই, জি, আসসালামু আলাইকুম। অনেক বছর তো খেলাধুলা করলেন, আমেরিকাতে এখন অবসর জীবন। খেলাধুলাতে কখন জড়ালেন, কিভাবে জড়ালেন? সে অনেক আগের কথা। অ্যাকচুয়ালি দেশ স্বাধীন 71-এ হয়েছে, তো তারপরে স্বাধীনতার পরে সবকিছু ওলট পালট একটা সময় ছিল। মহল্লা টহল্লা পাড়া যদি বলেন তো অনেক, এইদিকে মারামারি, এইদিকে অনেক কিছুই চলতো। তো দুইটা জিনিস আমার গোল ছিল জীবনে, যে একটা লেখাপড়া আর একটা খেলাধুলা। যেহেতু ইয়াং পেগাসাস ক্লাবটা ছিল আর আমি যেহেতু ক্রিকেট খেলতে পছন্দ করতাম, এই দুইটা গোল নিয়ে বড় হয়েছি। তো আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়, তো আমি লেখাপড়াও আই ডিড মাই মাস্টার্স ফ্রম ম্যানেজমেন্ট ঢাকা ইউনিভার্সিটি থেকে, অ্যান্ড অলসো খেলাধুলাতেও আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে, ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করতে পেরেছি। এই দুইটা গোলই অ্যাচিভ করেছি। বাকিটা আমি জানি না কি করেছি জীবনে। আপনি খেলাধুলাতে যখন আসলেন সেই ছোটবেলায়, কে আপনাকে প্রভাবিত করেছে, কিংবা কোন জিনিসটা আপনাকে অনুপ্রাণিত বা উদ্বুদ্ধ করেছে? দেখেন, নাম্বার ওয়ান, আমি বলেছিলাম যে আমার একটা ড্রিম ছিল, কারণ দেশের এই অবস্থায় যে আমি তখন একটা গোল সেট আপ করেছি। প্লাস আমার আব্বা আমাকে খেলাধুলায় যাই সে মানা করতো না, কারণ দেখতো যে না, খেলাধুলা ওয়ান অফ দ্য থিং, গেলে আপনি বিভিন্ন জায়গার থেকে আপনি নিজেকে মোর মানে অন্য অনেক কিছু থেকে আপনি সেফ থাকতেছেন, বিকজ আপনি অ্যাক্টিভ খেলাধুলাতে, ভালো কাজ করতেছেন। হ্যাঁ, আপনি সোসাইটির মধ্যে ঘুরতেছেন, আপনি ইউল গেট মোর স্ট্রঙ্গার, আপনার ডিসিপ্লিন হবে, ফিজিক্যাল ফিটনেসটাও বাড়ছে। হ্যাঁ। আর আর খেলাধুলার হেল্প করার ব্যাপারে আমি বলবো জালাল আহমেদ চৌধুরী, জালাল ভাই আমাকে সাংঘাতিক হেল্প করেছে। যে আমার ছোটবেলায় জালাল ভাই আমাকে সাংঘাতিক হেল্প করেছে। যে আপনার এই যে প্রত্যাশা, ছাত্র হিসাবে মেধাবী ছিলেন, খেলোয়াড় হিসাবেও যথেষ্ট জনপ্রিয় ছিলেন, একটাতে কোনো সময় কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে কিনা? যেমন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, পড়ালেখায় কোনো ব্যাঘাত ঘটেছে কিনা? পড়ালেখায় ব্যাঘাত ঘটে নাই, বরং আমি আরো হেল্প পেয়েছি ইউনিভার্সিটির স্যারদের কাছ থেকে। যে ধরেন ক্লাসের টেস্ট পরীক্ষাগুলা ধরেন হয়তো আমার খেলার দিনে হতো, তো ওনারা আমাকে হেল্প করতো। মাঝে মাঝে ওনারা আমাকে আলাদাভাবে নিয়ে নিত আমার পরীক্ষাটা। তো এরকম, তারপরে প্লাস আমি কোনো কিছু বাইরে ধরেন ইংল্যান্ডে খেলতে গেলাম, কোথায় খেলতে গেলাম, অলওয়েজ আমি চেয়ারম্যান স্যারকে জিজ্ঞেস করতাম যে স্যার আমাদের পরীক্ষাটা কবে আসতেছে, ওই হিসাবে মোটামুটি অ্যাডজাস্ট করে চলতাম। তো আমি ঢাকা ইউনিভার্সিটির টিচারদের কাছ থেকে, আমার ম্যানেজমেন্ট টিচারদের কাছ থেকে আমি খুবই হেল্প পেয়েছি এই ব্যাপারে, যে আমি আমার পরীক্ষাও ঠিক মতো দিতে পেরেছি। প্লাস আর আমার ফ্রেন্ডসরাও খুব হেল্প করতো, যে ক্লাস নোট আমি যদি মিস করতাম তবে ক্লাস নোট গুলা পেয়ে যেতাম, সো একসাথে স্টাডি করতাম। বাট আমি যখনই সময় পেতাম আমি ক্লাসে যেতাম। আমি কখনো ক্লাস সহজে মিস করতাম না। প্র্যাকটিস থাকলে তখন যেতে পারতাম না, বাট আমি অলওয়েজ লেখাপড়ার দিকটা আমার মনোযোগ ছিল খুব ভালো, এইটা করতাম। খেলাধুলার জগতে আপনি যে আসলেন, সেই সময়টার কথা আলাপ করব। সেখানে এক ধরনের নস্টালজিয়া আছে, স্মৃতিময়তা আছে, সেটা শুনবো। একবার শেষটা দিয়ে যদি কথা বলেন, যে আপনি সর্বশেষ কোন লেভেলে খেললেন, তারপরে আমেরিকাতে গিয়ে খেলাধুলার সাথে কিভাবে সম্পৃক্ত হয়েছিলেন? আচ্ছা, আমি তো বাংলাদেশ টিমে ইন্টারন্যাশনাল ম্যাচই খেলতাম, বাংলাদেশ টিমের জন্যই খেলতাম, ন্যাশনাল টিমেই খেলতাম। তো আমি আমার ক্যারিয়ার শেষ করেছি 1994-এ আইসিসি খেলার পরে। আর এখানে আমি আসছি 2007-এ ইউএসএ তে। এসে প্রথমে আমি এখানে ব্যবসা করতাম। তখন ক্রিকেট কি জিনিস আমার এত মন খারাপ লাগতো, বিকজ আমি সবকিছু ছেড়ে আসছি, স্পেশালি ক্রিকেট ছেড়ে আসছি। যখন আমি আসি তখন আমি রেজিগনেশন দিয়ে আসছিলাম, তখন আমি সিলেক্টর ছিলাম বাংলাদেশ টিমের। তো এইজ লেভেল থেকে ন্যাশনাল টিমের সব লেভেলেই সিলেক্টর ছিলাম। তো এখানে আসার পরে আমি ব্যবসা করি। 8 বছর ব্যবসা করার পরে বাচ্চারা ক্রিকেট খেলে, তো ওই মাঠে গেলাম। তো ওরা আমাকে পেয়ে খুব খুশি। তো তারপরে থেকে আস্তে আস্তে ওদেরকে হেল্প করা শুরু করলাম। হেল্প করতে করতে কোচিং করি এখানে। তারপরে আমি ইউএস ক্রিকেট বোর্ডে আমি 4 বছর অপারেশনসে কাজ করেছি, যে এখন ইউএস টিমটা দেখছেন। তো এইভাবে ক্রিকেটের মধ্যেই রয়ে গেছে অ্যাকচুয়ালি। এখন আমি মাঠের মানুষ, ওই ক্রিকেট শুরু করেছিলাম জীবনের অল্প বয়সে, এখন আমি ক্রিকেটেই আছি। আপনি গত বছর যখন অবসরে গেলেন, তখন কি আপনার মনে হয়েছে
যে ওইখানকার বাস্তবতায় হয়তো আপনি অবসরে গেছেন, কিন্তু এই যে আপনি বললেন আপনি মাঠেই রয়ে গেছেন, বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে সেটা প্রশিক্ষণের দিক থেকে হোক, অ্যাডভাইজারি দিক থেকে হোক, কোনো ভূমিকা রাখবার কোনো চিন্তা ভাবনা বা অবকাশ আছে কিনা? দেখেন এইটা কোশ্চেনটা খুবই লাইক ক্যাচ 22 মতো। আফটার অল বাংলাদেশ তো আমার নিজের দেশ, আমি বাংলাদেশ রিপ্রেজেন্ট করেছি সবকিছুই। তা আমি ধরেন পার্মানেন্টলি কোনো কিছুই করতে পারবো না। কোন রকম যদি সহযোগিতা লাগে, দ্যাট আই ক্যান শর্ট টার্মের জন্য হয়তো করতে পারি, দ্যাটস দ্য অনলি থিং। আদারওয়াইজ আমি ওই যে লং টার্মে যারা আমি দেখেছি তো, বিকজ যারা গিয়েছে খুব একটা সুবিধা, কারণ আমি দেশের থেকে বাইরে অনেক দিন না, ইন্টারনালি অনেক কিছু আমি জানি না। ইয়েস, ক্রিকেটিং এ ইসের ব্যাপারে কিছুটা হেল্প করতে পারি, কিছু করতে পারি, যেহেতু আমি ক্রিকেটের মধ্যে এখনো ইন্টারন্যাশনাল ক্রিকেটের মধ্যে আমি যেটা জড়িত ছিলাম, 4 বছর অপারেশনস চালিয়েছি ক্রিকেট, তো মোটামুটি ওই ওই জ্ঞানগুলো আছে। ইফ দে নিড হেল্প, বাট আই ডোন্ট থিঙ্ক সো দে নিড এনি হেল্প, বিকজ বাংলাদেশ ক্রিকেট একটা আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ক্রিকেট বোর্ডের হয়ে বা সরকারিভাবে কিছু করা, এইটা করতেই যে হবে এইটা বোঝাতে চাচ্ছি না। আমার ধারণা আপনার দেশে এবং বিদেশে যে অভিজ্ঞতা আছে, এবং আপনি একজন খ্যাতিমান খেলোয়াড় ছিলেন, দেশের জন্য সাফল্য বয়ে এনেছেন, যেটা আপনার মুখ থেকে আমরা পরে আবার শুনবো। দর্শকরা হয়তো পিছনের কথা আপনাকে যখন দেখে তাদের ভালো লাগবে, ওই সময়কার কথা আপনার মুখ থেকে শুনতে চাইবে। আমি বোঝাতে চাচ্ছিলাম যে ধরেন আজকাল তো প্রযুক্তির যুগ, আপনি এটা ঘোষণা দিলেন যে কেউ যদি আগ্রহী হয় আপনার ওই লিঙ্কে সপ্তাহে একদিন বা মাসে একদিন বা 15 দিনে একদিন 1 ঘন্টা আপনি খেলাধুলা নিয়ে কথা বলবেন, ট্রেনিং নিয়ে কথা বলবেন, খেলার ধরন নিয়ে কথা বলবেন, বা আন্তর্জাতিকতা, বৈশ্বিক খেলাধুলা, আপনার আমাদের দেশের ছেলেরা বিদেশে খেলতে হলে কোথায় কোথায় কি অপরচুনিটি আছে এইরকম কিছু বলবেন। অর্থাৎ যেহেতু আপনি কোচিং করেছেন, কোচিং ক্যাপাসিটিতে নেসেসারি নিডটা আইডেন্টিফাই করার জন্য আপনি আমাদের নতুন প্রজন্মের সাথে কথা বলবেন, এমন কোনো কিছু কি ভাবা যায়? হ্যাঁ, এরকম আমি আই ক্যান অলওয়েজ ডু দ্যাট। এটা তো আমার জন্য অনেক সুবিধা, কারণ এখন হয়ে গেছে দুনিয়া ছোট হয়ে গেছে না, ডিজিটাল। জি জি। তো আপনি সবকিছুই জানেন, জাস্ট একটা এক হিটের মাধ্যমেই ফোনের মধ্যে হোক যেখানে থাকে, নিড অনলি ওয়ান হিট, ইউ ক্যান উইদিন এ সেকেন্ড আপনি লিঙ্ক পেয়ে যাচ্ছেন, আর আবার হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছে এবং বারবার দেখতে পাচ্ছে ইউটিউবে, ফেসবুকে, অন্যান্য নেটওয়ার্কের মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাকে বারবার সে রিড করতে পারতেছে। তো দুইটা লাভ হয়, একটা হলো যারা আপনার সাথে অ্যাটেন্ড করলো তারা সরাসরি আপনার সাহচর্য পেল, পরামর্শ পেল, কথা বলতে পারলো, সাহস আপনার কাছ থেকে উৎসাহ পেয়ে সেটা আমি করতেই পারি অলওয়েজ। সেটা আমার মনে হয় এই ধরনের একটা কাজ যদি আপনি চিন্তা করেন, কারো কোনো সহযোগিতার আপনার তো দরকার নেই, কারণ এই কাজে যে উৎসাহী হবে একজন হইলেও কোনো ক্ষতি নেই। কারণ একজন স্টুডেন্টও যদি আপনার সাথে কথা বলে, আর এটা যদি আপনি ভার্চুয়ালি এটা ছেড়ে দেন পরবর্তীতে, বা এডিট করে যদি আপনি ছেড়ে দেন, তাহলে হাজার হাজার মানুষ তার প্রয়োজন মতো দেখবে, শুনবে এবং জানবার চেষ্টা করবে। এবং আমেরিকার মতো জায়গায় আপনার তো নেটওয়ার্কেরও প্রবলেম নাই, বিদ্যুৎ চলে যাবে না, আপনার কোনো ধরনের টেকনিক্যাল এরর হবে না। এটা হতে পারে এমনকি আমাদের মতো যারা মিডিয়া আছে, কোনো কোনো মিডিয়ার সাথে, ধরেন আমার সাথে আপনি মাসে একবার কথা বললেন, অন্য কোনো আরেকটার সাথে হয়তো 15 দিনে বা 2 মাসেই কথা বললেন, এইভাবেও আপনি আপনার সারা জীবনের অভিজ্ঞতাটা ছড়িয়ে দিতে পারেন। এটা আমার বিশ্বাস, এটা সম্ভব। হ্যাঁ, আমি 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 করতেই পারি এটা। আপনারা চাইলে আমি করতে পারি। আই এম রেডি টু হেল্প। যদি কারোর কোনো কিছু কিঞ্চিত কোনো পরিমাণ যদি হেল্প হয়, এটাই আমার। আর প্লাস আমি মনে করি যে যেটা আমি শিখেছি, আর আমি মনে করি ওয়ান অফ দ্য থিং যে আপনার যে নলেজটা ওইটা স্প্রেড করাটা সবচেয়ে জ্ঞানের কথা। আপনি যে অর্জন করেছেন ওটা যদি স্প্রেড করে থাকেন, তো ওটা কিন্তু ওটার দুনিয়াতে আপনি সারা জীবন ওটার মাধ্যমেই থেকে যাবেন আপনি, একজন থেকে আরেকজন। যেটা নাকি ইভেন আমার মনে হয় আমাদের ধর্মতেও বলে, যেটা যে নলেজটা আপনি পান ওইটা যদি স্প্রেড করেন, ওই নলেজটা স্প্রেড করলে আপনি বিলিয়ে দেওয়া, বিতরণ করা, অন্য মাঝে ট্রান্সফার করা, এটাই তো আমাদের কাজ। যদি কিছু কিঞ্চিত পরিমাণে হেল্প হয়, দ্যাট ইজ গ্রেট হেল্প। ওইটাই আমার সান্ত্বনা হবে। এবং যেহেতু আপনারা এই পথ পাড়ি দিয়েছেন, এই আপনার যেভাবে বেড়ে ওঠা, এই কথাগুলো বললেও যে চিন্তা করতেছে আমিও যদি খেলোয়াড় হতাম,
আমিও যদি বিশ্বময় এইভাবে আলোচিত বা পরিচিত হতাম, সে তো একটা পথ পেয়ে যাবে স্পেসিফিক একটা উদাহরণ থেকে। আমার জাতি ভাইয়ের কথা শুনলে উনি পারলো আমি কেন নয়, এই যে তার মাঝে একটা কনফিডেন্স গ্রো করবে, হ্যাঁ, বা চ্যালেঞ্জিং হিসাবে সে এটা গ্রহণ করবে, সে একদিন সাকসেসফুল হয়ে অনেক বড় হয়ে যেতে পারে, তাই না? আচ্ছা, এখন আসেন জীবনের কোনো একটা খেলা বলেন যে খেলাটাকে আপনি দেশের জন্য বা নিজের জন্য চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন এবং সাকসেসফুল হয়েছেন। খেলাটা আমি তো ক্রিকেটই একমাত্র চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। and আমি মনে করি আমার যতটুক মানে পারিপার্শ্বিক অবস্থা সবকিছু আমার যতটুকু নলেজ দিয়ে আমি বাংলাদেশের হাইয়েস্ট লেভেলেই খেলেছি। দ্যাটস দ্য অনলি গেম আই কনসেন্ট্রেট। অবশ্য সাথে খুব ফুটবল খেলতাম বাংলাদেশে, বাট একটা পর্যায়ে ছেড়ে দিতে বাধ্য হয়েছি বিকজ ইনজুরি অনেক হয়, যার জন্য আমি ক্রিকেটটাই বেছে নিয়েছি। এন্ড এটা কোচদের পরামর্শই করেছি। কোনো একটা খেলার কথা বলুন, এই খেলা আপনার কাছে চার্মিং ছিল, মানে বড় বড় দাগে যে খেলাগুলো করেছেন দেশে বিদেশে, এর মাঝে কোনো একটা খেলার স্পেসিফিক কোনো স্মৃতি বলুন। আপনার এই স্মৃতিটা অন্যকে হয়তো টাচ করবে, প্রেরণা যোগাবে বা এরকম কিছু শিক্ষামূলক থাকবে। আই রিমেম্বার 1977, তখন ফার্স্ট টাইম আমি প্রিমিয়ার ডিভিশনে, তখন 60 ওভারের খেলা হতো। ওই 60 ওভারের খেলায় ওই তখন এমসিসি আসছিল ঢাকা, আমরা যেটা নাকি এখন স্টেডিয়াম, আমরা ইনার স্টেডিয়াম বলতাম, যেটা বঙ্গবন্ধু স্টেডিয়ামটা যেটা, ওটা ইনার স্টেডিয়াম বলতাম। তো ওই স্টেডিয়ামে খেলা, ওইখানে আমি আই রিমেম্বার এগেনস্ট আবাহনী, তখন 60 ওভারের প্রথম 60 ওভারে আমি 8 উইকেট পেয়েছিলাম 63 রান দিয়ে 8 উইকেট পেয়েছিলাম। আর পরের ইনিংসে আবার 4 না 5 ওভার বোলিং করেছিলাম, তার মধ্যে আবার 2 উইকেট পেয়েছিলাম। দ্যাট ওয়াজ মাই স্মরণীয় খেলা। এন্ড আবাহনী টিমে তখন অনেক বাঘা বাঘা প্লেয়ার, তখন আমি ইয়াং পেগাসাস টিমে খেলতাম। এবং আপনি কোন দলের ছিলেন তখন? আমি ইয়াং পেগাসাস টিমে খেলতাম আর আবাহনী টিমের এগেইনস্টে। তখন ওখানে আবাহনী টিমে আলিউল ভাই ক্যাপ্টেন ছিল, তখন দীপু চৌধুরী খেলতো, তখন বাবু ভাই খেলতো, ওখানে বেলাল ভাই খেলতো, বেলাল ভাই, তো অনেকেই খেলতো তখন আবাহনী টিমে, অনেক স্ট্রং টিম ছিল। এটা তো খুবই একটা বিরাট বড় বিষয় এবং এটা চমক লাগানো বিষয়। তো ওই সময়ে এই ধরনের একটা সাফল্যের পরে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা ফ্যামিলি মেম্বার, এদের প্রতিক্রিয়া কিরকম হয়েছিল? ওটা তো সাংঘাতিক। ন্যাচারালি তো আমি মাত্র ইয়াং ঢুকেছি না টিমে, তো আসার পরে আমি যখন এই কাজ, এই পারফরমেন্সটা করলাম, তো তারপরে থেকে তো সবার চোখেও পড়ে গেলাম। ইনফ্যাক্ট যে বাচ্চা একটা ছেলে আসছে, এন্ড আমার বল খুব সুইং করতো, তখন বল করলেই এরকম অবস্থা ছিল যে উইকেট পেতাম আর কি। যাই হোক, তো এটা সবাই আলোড়ন সৃষ্টি করেছিল তখন, যে ইয়াং প্লেয়ার হিসাবে। ওই সময়টাতে আমাদের সংবাদপত্রের অবস্থা কিরকম ছিল? আমাদের সংবাদপত্র কি আজকাল যেভাবে খেলাধুলা গুরুত্ব দেয় তখন কতটা গুরুত্ব দিত, এবং আপনার ক্ষেত্রে কি হয়েছিল? ইয়েস, সংবাদপত্র, এটা মানে সংবাদপত্র তখন জার্নালিজম ছিল খুব, আমি মনে করবো তখন জামান ভাইরা ছিল, জালাল ভাইরা ছিল, তখন জার্নালিজম খুব ভালো। তখন তো দেশে খুব একটা কোনো কিছু ছিল না খেলাধুলা, তো ক্রিকেট, ফুটবল এগুলাই ছিল। এটা খুবই ফলাও ভাবে প্রচার হয়েছে। তো এরকম আরেকটা কথা বলি, আমি লিগ খেলার আগে আপনি সিলেটে আমি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলতে গেছি। তখন আমি ছোট, জালাল আহমেদ চৌধুরী সে আমার কোচ ছিল, তো সে আমাকে নিয়ে গেছে ইয়াং পেগাসাসে। মাত্র ঢুকেছি খেলার জন্য, কোনো লিগও খেলি নাই। তো সিলেটে আই রিমেম্বার আখালিয়া একটা মাঠ আছে, বিডিআরদের মাঠ, ওখানে আমরা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলেছিলাম। তো ওইখানে একবার 3 রানে 4 উইকেট পেয়েছিলাম নোয়াখালীর এগেইনস্টে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। তো তো আমার খেলা আছে, তো ওইটা দ্যাট ওয়াজ মাই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলা তখন। বলছেনই যখন সিলেটের কথা, শুধু ঢাকা থেকে সিলেট গেলেন, আবার নোয়াখালীর বিপক্ষে খেললেন। আমাদের সিলেটের দর্শক শ্রোতা খেলার সময় বা খেলার পরে যাদের সাথে দেখা হয়েছে, তারা আপনাকে কিরকম আতিথেয়তা বা আন্তরিকতা দেখিয়েছে? তখন তো আমি একেবারে বাচ্চা, একদম মানে একেবারে 14 ইয়ার্স, 14 বছর বয়স হবে, এরকম হবে কিশোর। তো
তো তখন আতিথ্যতা অবশ্যই আমি রেলওয়ের ফরে খেলতে গেছিলাম। তো রেলওয়ের ফরে আমি জীবনের প্রথম বাইরে গেছি, ঢাকার বাইরে গেছি ক্রিকেট খেলতে। তখন আমি ক্রিকেটের পুরোপুরি কোনো কিছু জানিও না, ওরকম বুঝিও না। তো ওই জালাল ভাইয়ের হাত ধরেই আমার খেয়াল আছে যে আমার আব্বা আম্মা বলছে, দেখো আমার ছেলে যাতে হারায় না যায়, ওর খেয়াল রাখো। তো ওরকম ভাবে তো আমি সাংঘাতিক, ওখানে সাংঘাতিক সবাই খেলা দেখতে আসছিল তখন ওই ওই মাঠে। তো যারা অফিসিয়ালরা ছিল, কিছু ক্লাবের অর্গানাইজাররা, তারাই ছিল, ওরকম বেশি কোনো দর্শক ছিল না, বিকজ এটা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলা হতো। তো ওই যার যার জেলা বিভাগের লোকজনই ছিল। আর ওই ওই খেলার মাঠটাও এটা ওই বিডিআর এর নিয়ন্ত্রণাধীন, সাধারণ পাবলিকের অ্যাক্সেসটা একটু লিমিটেড তখনকার সময়। বিডিআররা বসে সুন্দরভাবে খেলা দেখতেছিল আমাদের। তো এটা আর কি। আমরা জোনাল ফাইনালেও গিয়েছিলাম, আমরা এগেইনস্ট কুমিল্লার সাথে খেলেছিলাম। তখন আই রিমেম্বার রকিবুল ভাই, ফারুক ভাই, সেলিম ভাই, ওরা ইয়াজদানি ভাই, ওনারা আমাদের এগেইনস্টে ফাইনালে। ওই সময়টা কিন্তু খেলাধুলার জন্য অনেক মেধাবী মানুষদের একটা সমন্বয় ছিল, অনেক খেলোয়াড় উতরেছিলেন। এবং এখনো আমাদের খেলাধুলার রিপোর্টিং দিয়ে যাদের নাম আসে, আপনাদের ওই সময়টার মানুষগুলো কিন্তু বেশি আলোকিত এবং আলোচিত। হ্যাঁ ছিল। অ্যাকচুয়ালি তখন ক্রিকেটটা হয়েছিল কি যে ঢাকা কেন্দ্রিক ছিল ক্রিকেটটা, রাজধানী কেন্দ্রিক ছিল। তো মোটামুটি ঢাকাতে যারা থাকতো তারা মোটামুটি একটা ওয়েল টু ডু ফ্যামিলি থেকে আসতো, পড়ালেখা প্রত্যেকেরই ব্যাকগ্রাউন্ডটা পড়ালেখা করতে হতো। তো ক্রিকেটটা তখন কোনো কেউ প্রফেশন হিসাবে কেউ নেয় নাই, হ্যাঁ সবাই সবাই বরং আপনার হেল্প করেছে বাংলাদেশ ক্রিকেটটা এই পর্যন্ত আসার জন্য। অনেকে নিজের পকেটে টাকা দিয়ে খেলেছে, নিজের পকেটে টাকা খরচ করে খেলেছে। যে আজকে যে বাংলাদেশ দেখছেন যে আমরা টেস্ট স্ট্যাটাস পেয়েছি, আমরা ফুল মেম্বারশিপ, ওনারা যদি ওই সময়, যদি স্বাধীন হওয়ার পরে যদি ওনারা না খেলতো, তাহলে বাংলাদেশ আজকে এই অবস্থা আসতেই পারতো না। স্তর বাই স্তর তো এগুতে। ওনারা নিবেদিত প্রাণ বলেন কি, নিজেরা পকেটের পয়সা দিয়ে, রিক্সা ভাড়া দিয়ে, ক্লাব চালানোর থেকে শুরু করে যা যে এমনি টাকা পেতো বাসার থেকে এনে খেলে। তারপরে এই ফাইটটা ছিল প্রত্যেকটা টিমের, যে এই যুদ্ধটা কিন্তু ছিল বাংলাদেশ। আর এটা একটা প্রচন্ড রকম আগ্রহ ছাড়া কোনো ফাইন্যান্সিয়াল বেনিফিট নাই, সাপোর্ট নাই, এনভায়রনমেন্ট নাই, কমিউনিকেশন প্রবলেম, এত সবের পরেও যারা খেলেছে, এমনকি নিজের পকেটের পয়সায়, হ্যাঁ ফ্যামিলির সাপোর্ট নিয়ে খেলতে হয়েছে, এটা আসলে এদের অবদান আমাদের বারবার আলোচনায় আসা উচিত। কারণ এখন তো খেলাধুলা একটা লেভেলে চলে গেছে এবং ফাইন্যান্সিয়ালি এরা সাউন্ড আছে, কিন্তু অতীতে এই জায়গাতে যারা নিয়ে এসেছেন তাদের কথা আলোচনা হওয়া উচিত। আচ্ছা, আপনাকে এবার একটা জিজ্ঞেস করি, বলেন বিদেশে প্রথম কোন খেলাটা, কোন দেশে খেললেন বা কোন দেশের সাথে খেললেন? ইন্টারন্যাশনালি আমি খেলেছি শ্রীলঙ্কায়, প্রথম এশিয়া কাপ, যেটা নাকি বাংলাদেশ ফার্স্ট আপনার ওডিআই স্ট্যাটাস পায়, ওইটা ইন্টারন্যাশনালি প্রথম আমি বাংলাদেশের হয়ে যেটা খেলেছি। তার আগে বাংলাদেশের হয়ে এদিক ওদিক অনেক জায়গায় গিয়েছি। বাংলাদেশের হয়ে প্রথম বিদেশে গিয়ে আপনারাই প্রথম গ্রুপ যারা খেলেছেন, যে ইন্টারন্যাশনালি খেলা যারা আমরা খেলেছি, ইন্টারন্যাশনাল গেম, যেটা আন্তর্জাতিক, মানে এশিয়া কাপে যেহেতু খেলছেন তার মানে এশিয়া কাপ ওটা আন্তর্জাতিক খেলা ছিল। ওখানে পাকিস্তান, শ্রীলঙ্কা ছিল। দ্যাট ওয়াজ 1986 এ আই রিমেম্বার। ওইটাই আমাদের জন্য প্রথম ইন্টারন্যাশনাল খেলা ছিল। তখন আমরা বুঝলাম ইন্টারন্যাশনাল ক্রিকেটটা কি। ওইটাই হলো দিয়ে শুরু অ্যাকচুয়ালি আমাদের, যে বাইরের স্টেডিয়াম। এবং ওইটাতে আসলে না গেলে আন্তর্জাতিক খেলা, গ্রুপিং, তারপরে রুলস রেগুলেশন ইন্টারন্যাশনালি যেভাবে মেনটেন করা হয়, এগুলো আসলে দেশীয় খেলা থেকে মাথায় আসে না ন্যাচারালি। ওখানেই আমাদের চোখটা ওপেন হয়ে গেছে, ওখানেই আমাদের অনেক কিছু ওপেন হয়ে গেছে। আসলে আমরা অনেক কিছু জানতে পেরেছি ওই টুর্নামেন্টের মাধ্যমে, যে হোয়াট ইজ ইন্টারন্যাশনাল। তারপরে তো মোটামুটি আমরা উই গেট ইউজ টু হয়ে গেছি আর কি। আর জানার আগ্রহটা যখন বাড়ে আস্তে আস্তে তো আরো জানা হয়। তবে বিদেশে সবচেয়ে ভালো রেজাল্ট করেছিল আপনাদের টিম, এরকম একটা স্মৃতি বলেন। দেখেন আমাদের তখন একজনই কোচ থাকতো। এখন যেরকম একটা টিম 14 জনের হয় কি 15 জনের হয়, আপনার আলাদা 10 জন আবার স্পেশালাইজড কোচ থাকে, স্পেশালাইজড পিপল আর দেয়ার, রাইট? কেউ ট্রেনার থাকে, কেউ আপনার ব্যাটিং কোচ থেকে, কেউ বোলিং কোচ, কেউ ফিল্ডিং কোচ, অনেক কিছু থাকে। তো
তখন আমাদের কোনো কিছুই ছিল না। আমরা যে কটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছি, ধরেন শ্রীলঙ্কার সাথে আমরা 1990-তে 184 করেছি, ওখানে আথার স্কোর করেছিল। তো এরকম আমরা কেউ আবার বিলো 100 কোথাও আউট হই নাই। আমাদের জন্য এটা একদম নতুন ছিল জিনিসটা। তো আমরা 140, 130 এভাবে করতাম আর কি। আমরা না, অস্ট্রেলিয়া আমি জানতে চাইছি, রেজাল্ট তো আপনি একদিনে তো আর বিশ্বজয় করা যায় না। আমি জানতে চাইছি তুলনামূলকভাবে ভালো করেছিলেন এরকম একটা খেলার কথা বলেন। তুলনামূলকভাবে আমি বলবো যে আমরা অস্ট্রেলিয়ার, আই রিমেম্বার যে অস্ট্রেলিয়া টিমের সাথে অস্ট্রেলিয়া এশিয়া কাপ দুবাইতে খেলতে গিয়েছিলাম। তো ওখানে ওদের মার্ভ হিউজ ছিল একসময় ফাস্ট বোলার, এরকম বড় মোচ, এরকম লম্বা 6 ফিট 6-7 ইঞ্চিস লম্বা, 8 ইঞ্চি লম্বা এরকম। তো আমরাও বাস থেকে নামতেছি স্টেডিয়ামে, দুবাই স্টেডিয়ামে, তো ওরাও নামতেছে। তো ওরকমই একটা হিউমারের মতোই। তো আমাদের দেখে বলছে বাস ড্রাইভারে, ডোন্ট গো, উই আর কামিং ব্যাক ইন হাফ অ্যান আওয়ার। তো এরকম আমাদের মেন্টালি একটা ইয়ে করার জন্য সে বলতেছিল যে বাংলাদেশ টিম তো আমরা মানে একটা দাপট দেখাইলো আর কি, দেখালো আপনারা তো যে নতুন দল। আগে যা হতো আর কি। তো আমরাও কিন্তু ওই ম্যাচে কিন্তু আমাদের অল আউট করতে পারে না। আমরা কিন্তু 50 ওভারে 136 করেছি। ওখানে তো অস্ট্রেলিয়ান টিম বুঝেন, কিন্তু ওরা আমাদের ওইটা করতে পারে না যে আধা ঘন্টার মধ্যে ফেরত। এটা ওয়ান অফ দ্য থিং। তো ইভেন আমরা এটাও একটা বড় বিজয়। আপনারা এটা তো একটা চ্যালেঞ্জ ছড়ে দেওয়া, আপনাদের হ্যাঁ অন্তত একেবারে মানে অল আউট করে দেওয়া খুব অল্প সময়ের ভিতরে। হ্যাঁ ওই যে ভাবনাটা হয়তো ধাক্কা দিতে পেরেছেন, এটা হ্যাঁ, তারপর আমরা ওদের 2টা উইকেট ফেলেছি। আমি একটা উইকেট পেয়েছিলাম। তো ওদের 134 না 36 করতে ওদের 2 উইকেট হারাতে হয়েছে। তো আই গট 1 উইকেট ওখানে। তো আমাদের ব্যাটসম্যান, ওয়ান অফ দ্য ব্যাটসম্যান গট 50ও করেছে ওই আপনাদের সময়ে যারা বিদেশে খেলা শুরু করলেন এবং বাংলাদেশ বিদেশে খেলছে, এইরকম একটা অবস্থা, একটা আবহ তৈরি হলো। এরপরে কোন এক সময় কোন একটা গ্রুপ যখন প্রথম ভালো রেজাল্ট করলো, অর্থাৎ বিদেশে জিতে গেল, এই সময়টাতে আপনাদের মনের ভিতরে কিরকম চেতনা চৈতন্য সৃষ্টি হয়েছে? হ্যাঁ, আপনার আমি একটা কথা বলি। আমরা যখন ছোট ছিলাম, আমাদের সময় তখন ভিডিও টিডিও কিছু ছিল না, রাইট? আমরা অনলি কিছু কয়েকটা বাসায় সেই বিদেশি ম্যাগাজিন আসতো, কিংবা কেউ বিদেশ থেকে, ইংল্যান্ড থেকে স্পেশালি আমরা সব অপেক্ষা করতাম ইংল্যান্ড থেকে কে আসতেছে। তো আসলে কোনো ম্যাগাজিন আসলে আমরা কিন্তু হুড়মুড় খাই ওই ম্যাগাজিনটা দেখতাম। ওইভাবে কিন্তু আমরা দেখতাম যে আরে ব্যাটিং করার সময় ব্যাটটা এইভাবে, বোলিং করার সময় ইন্টারন্যাশনাল প্লেয়াররা এরকম করতে। তো ওগুলা দেখে কিন্তু আমরা চেষ্টা করতাম নেওয়ার জন্য যে আচ্ছা ঠিক আছে, নিজে প্র্যাকটিস করে দেখি এটা হয় কিনা। এটা নাম্বার 1। নাম্বার 2, আমরা কিন্তু কখনো চিন্তা করতে পারি নাই যে আমরা আন্তর্জাতিক পর্যায়ে আমরা চলে আসব। আমাদের মানে জীবিত অবস্থায় যদি বলেন যে আমাদের আমরা খেলোয়াড়ি অবস্থায় আমরা আন্তর্জাতিক অবস্থায় আসতে পারবো, ওইটা কিন্তু আমরা চিন্তাও করতে পারি নাই। দ্যাট ওয়াজ আওয়ার ড্রিম ছিল। তো যাই হোক, ওইসব দেখে দেখে, আর অবশ্যই আমাদের, আমি থ্যাংক ইউ জানাতে চাই আমাদের লোকাল কোচ যারা ছিল, ওনাদের যা জানতো ওনারা পাতিয়ালার থেকে, ইন্ডিয়া থেকে 4 বছরের কোর্স ট্রেনিং, যেরকম জালাল ভাই, ওসমান ভাই, এনারা সব অনেকেই গিয়েছে, এরকম আরো অনেক কোচ গিয়েছে। তো ওখানে বজলু ভাই ছিল, মন্টু ভাই ছিল, অনেকেই ছিল। তো ওনারা কিন্তু বাই হার্ট ওনারা ট্রেনিং করাতো আমাদের। ওই একটা জিনিস ছিল। তো আর আমাদের আলতাফ ভাই ছিল, উনি মারা গেছেন আলতাফ ভাই। হি ওয়াজ অলসো ওয়ান অফ দ্য পায়োনিয়ার বাংলাদেশের এই ক্রিকেটের। উনি আমাদেরকে খাটানো, উনি আমাদের বোলিং করানো, ব্যাটিং করানো, ক্যাচিং, এই কোচরা যারা ছিল, আমি যাদের নাম বললাম, এরা কিন্তু সাংঘাতিক আমাদেরকে টেক কেয়ার করতো। ওনারা যা জানতো, ওনারা দে ট্রাই টু স্প্রেড এভরিথিং অ্যামং আস আর কি। তো যাই হোক, তো আমাদের জীবিত অবস্থায় আমরা নিজেরাই যখন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে পারলাম, এটা তো আনবিলিভেবল ব্যাপার আমাদের জন্য, ঠিক না? যে আমরা, এটা কিন্তু একটা মানে এটা বহুত বড় বিষয়, ডাকাতে মানে ন্যাশনালি খেলাটাই একটা বড় ড্রিম। হ্যাঁ, তারপরে হলো বিদেশ যাওয়া, বিদেশ গিয়ে খেলা, বিদেশের সাথে ফাইট দেওয়া। এরপরে একদিন তো আস্তে আস্তে আমরা তারপরে জিততে তো শুরু আস্তে আস্তে করবো। শুরু হয়ে গেল যে বাইরে আমরা বিভিন্ন জায়গায় ট্যুর করা শুরু করে দিলাম, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা,
এই আস্তে 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 সবকিছু শুরু হলো, আমরা বিদেশ থেকে কোচ আনা শুরু হলাম এইভাবেই। কিন্তু বাংলাদেশের তো ফান্ডেরও ব্যাপার ছিল না, তখন তো ফান্ড টান্ড নাই যে আপনি চাইলেও তো করতে পারবেন না, প্লাস আমরা নিজেরাও ওরকম জানতাম না, ইভেন দুনিয়াও চেঞ্জ হওয়া শুরু হলো। এখন দেখেন আপনার যখন ন্যাশনাল অ্যান্থেম হয়, প্লেয়াররা একদিকে, অফিসিয়ালরা আরেকদিকে, টিম ম্যানেজমেন্টের দাঁড়ায় থেকে দেখেন কত লম্বা লাইন, ঠিক না? আগে তো আপনার বুদ্ধি দেওয়ার জন্য একজনই কোচ ছিল, ওই কোচই আপনার বোলিং এর বুদ্ধি দিত, ফিল্ডিং এর বুদ্ধি দিত, আপনাকে ব্যাটিং এর বুদ্ধি দিত। বাট আই উড সে তখন কোনো মোবাইলও নাই, ওয়াকি টকিও নাই, দৌড়াইয়া যাইতে হইতো। আই উড সে যে আই উড সে যে আমরা আমাদের লিমিটেশনের মধ্যে কিন্তু আমরা খারাপ করি নাই। মাশাআল্লাহ। আমরা আপনারা নিঃসন্দেহে খারাপ করেন নাই, আপনারা ভালো করেছেন বলেই স্তরে স্তরে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পেরেছি। বাংলাদেশের যে বর্তমান ক্রিকেট বোর্ডে যে সমস্যাগুলো হচ্ছে, আহ আপনার নতুন কমিটি, এডক কমিটি, এসব নিয়ে যে কথাবার্তা, নিশ্চয়ই আপনি মিডিয়ার মাধ্যমে খবর পাচ্ছেন, খেলার জগতের মানুষ, আপনার বন্ধু বান্ধবরাও নিশ্চয়ই খবর দিচ্ছে। এই ক্ষেত্রে বাংলাদেশের খেলার ভালোর জন্য আপনার ব্যক্তিগত চিন্তার আলোকে কি পরামর্শ দিবেন? বাংলাদেশ বোর্ডটা যাতে স্মুথলি রান করুক, ইট ইজ ওয়ান অফ দ্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, রাইট? আমরা ইন্টারন্যাশনালি আমরা এটার মাধ্যমে কিন্তু মানুষের কাছে পরিচিতি হই। যেরকম আমি আমেরিকায় আছি, তো ওরা জানে বাংলাদেশ টিম ভালো করলে এখানে লোকজন আমাকে কংগ্রেচুলেট করে, ঠিক আছে? আমি এত মানুষের মধ্যে এখানে ক্রিকেটের মধ্যে আছি, ওরা খারাপ করলেও কথা বলে। কিন্তু এই যে বোর্ডের বিভিন্ন রকম, আমাদের বাংলাদেশে দেখেন এই কয়দিনে আমাদের 3টা প্রেসিডেন্ট হলো, রাইট? এগুলো নিয়েও কিন্তু এরা কথা বলে, কোচ হোয়াট ইজ গোয়িং অন ইন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, জিজ্ঞেস করে। দেশকে যদি ভালোবাসেন, ক্রিকেটটার ভালোবাসতে হবেন। পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আমি চাই না বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসুক। পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ছাড়া যে কোনো লোক, যে কোনো যোগ্যতম লোক যদি আসে ক্রিকেটে, আই উইল বি দ্য ভেরি হ্যাপিয়েস্ট পারসন। ইট হ্যাজ টু বি ক্রিকেটিং অভিজ্ঞতা হতে হবে, ক্রিকেট নিয়ে বুঝতে হবে যে ইন্টারন্যাশনালি ক্রিকেট কি হয়। আপনার বিভিন্ন বোর্ডের সাথে যোগাযোগ ওইভাবে থাকতে হবে, বিভিন্ন যোগাযোগ বোর্ডের লোকজন যোগাযোগ করবে যখনই দেখবে যে এরা ক্রিকেট বুঝে, আপনার সাথে কথা বললে বুঝবে যে ইয়েস ইউ হ্যাভ এ ডেপথ অফ ক্রিকেট, আপনার নলেজটা আছে, তখনই আপনার সাথে আপনার ফ্রেন্ডশিপটা গ্রো করবে, তখনই আপনার ইউ ক্যান গেট লট অফ ইনফরমেশন। তো দ্যাটস হাউ ইউ ক্যান রান ইউর বাংলাদেশ ক্রিকেট, হোয়াট আই ফিল লাইক দ্যাট। চমৎকার, আপনার কাছ থেকে অনেক ভালো কথা শুনলাম।